তোমরা যা দেখলে বাইরে গিয়ে কাউকে কিচ্ছু বলবে না। যে তিনি এখনো মন্ত্রগুপ্তির জন্য মুখ খুলছেন না, তাহলে কেন তিনি সেই কথাই যখন তার প্রকাশনী থেকে যখন তিনি বের করছেন, জয়শ্রী প্রকাশনী, আমরা তো পুরো বুঝতেই পারছি যে কি ঘটনা ঘটছে। তাহলে এই মন্ত্রগুপ্তিটা আমি একদিকে মুখে বলছি না, কিন্তু ছাপার অক্ষরে প্রকাশ করছি, এই ধরনের কি কোনো মন্ত্রগুপ্তি আছে? হয়তো এটা ওনারই নির্দেশ ছিল। তার কারণ ওই মহামানবাসের দেখবেন একটা পর্ব মানে পর্যায় অবধি আপনি যখন পড়বেন যে এই অবধি মহাকাল দ্বারা সংকলিত, মানে তিনিও পড়েছেন, তিনিও সেইটাকে অ্যাপ্রুভ করেছেন যে ঠিক আছে এই অবধি একদম ঠিক আছে, উনি ছেড়েছেন। হ্যাঁ, পরে অশেষ যেটা খণ্ডটা বেরিয়েছে ওটা অবশ্যই আলাদা, ওটা উনি দেখে যেতে পারেননি, মানে ওটা 85 সালের পরে। কিন্তু ওই অবধি তো উনি দেখেছেন। হয়তো উনি পারমিশন দিয়েছিলেন যে তোমরা লেখার আকারে ছাড়ো, এবং অবশ্যই নেতাজি নাম না নিয়ে সম্পূর্ণটা মহাকাল একটা ছদ্মনাম নিয়ে আর কি ইয়ে করেছিলেন, ওনারা পাবলিশ করেছেন। তো সেই অবধি হয়তো উনি পারমিশন দিয়েছেন এবং এনারাও সেটাকে এখন মেনে চলছেন। আমার মনে হয় এটা হয়তো নেতাজি এই অবধি পারমিশন দিয়েছেন বা ভগবানজি, যাই আর কি। তাহলে উনি চাইছেন যে ওনার পরিচয় মানুষের কাছে আসুক, হ্যাঁ, আবার উনি ছদ্মবেশে থাকছেন। হ্যাঁ, তাহলে এই ছদ্মবেশের কারণ কি? ছদ্মবেশের কারণ যেটা মনে হয় যে যেটা উনি খুব বেশি বলতেন যে আমার বাইরে আসাটা জাতীয় স্বার্থ মানে মানুষের স্বার্থের বিপরীতে হবে, যেখানে প্রচুর নিরীহের রক্তপাত হবে। না, সেটা তো উনি বলেছেন, এটা আমি অস্বীকার করছি না, আগুন জ্বলবে এই কথাও বলেছেন। এবং যেটা তো উনি সত্যি কথা বলতে কি উনি কথা কথা দেখবেন আমার মানে মা দুর্গাকালী আর আমার মাতৃভূমি এটাকে খুব বেশি একসঙ্গে করে রাখতেন বোধহয়। ফলে উনি সেই দেশবাসীর রক্তপাতটা হয়তো চাননি, সেই জন্য উনি একটা ছদ্মবেশ নিয়ে চলতেন। তখনকার ভারত আর আজকের ভারত এক ছিল না। তখন ভারতের সবে স্বাধীনতা পাওয়া, তার মধ্যেও স্বাধীনতা তো নয়, ধরুন সবে ট্রান্সফার অফ পাওয়ার এসছে। আমি ঠিক অ্যাকচুয়াল সত্যি কথা বলতে কি 47-এর 15ই আগস্টটাকে মনে প্রাণে বলছি, আমি আমার একাধিক প্রবন্ধেতেও আর কি ফেসবুকেতেও লিখেছি যে আমি মনে প্রাণে ওটাকে স্বাধীনতা দিবস মানি না। তার কারণ কিসের স্বাধীনতা? আপনি ভাবুন যে যেদিনকে এখন যেটা রাষ্ট্রপতি ভবন, তখন সেটা ছিল ভাইসরয় গ্যালারি। ভাইসরয় গ্যালারি থেকে যেদিনকে ইউনিয়ন জ্যাক নামলোই না, কথা ছিল ইউনিয়ন জ্যাক নামবে, ওখানে ইন্ডিয়া মানে আমাদের তেরঙ্গা উড়বে, তেরঙ্গা উঠলো, কিন্তু ইন্ডিয়ান জ্যাক নামলো না। কারণ তখন মাউন্ট ব্যাটেন বলেছিল যে তার মানে উনি খুব দুঃখ পাবেন, এবং নেহেরু বলেছিল আজ আমি কাউকে কোনো রকমের দুঃখ দিতে চাই না। নেহেরু শপথ নিলেন বা সম্পূর্ণ মন্ত্রিসভা শপথ নিলেন ইংল্যান্ডের রাজার নামে। আমরা তো ডোমিনিয়ন স্ট্যাটাস তখন পেয়েছি। তারপর যে কবে স্বাধীনতা ঘোষণা হলো তার কি কোনো নির্দিষ্ট দিন আছে? জানি না। আজও তাহলে আমরা কিসের জন্য বলুন কমনওয়েলথের মেম্বার? আমাদের সঙ্গে ব্রিটিশের সঙ্গে কিসের রক্তের কোনো মিল আছে, চামড়ার কোনো মিল আছে? কমনওয়েলথের মেম্বার হতে পারে অস্ট্রেলিয়া, যেমন ওরা রয়েছে আজও ডোমিনিয়ন স্ট্যাটাস পাওয়া। অস্ট্রেলিয়া রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, কানাডা রয়েছে, ঠিক আছে, ওদের সঙ্গে একটা রক্তের মিল আছে, ডিএনএ মিল আছে। আমাদের সঙ্গে তো সেটা নেই। আমরা আজকে কেন থাকবো? তখন তো আরো বেশি ধরুন ভারত যেটুকুনিও মানে শক্তিশালী সেটাও হয়নি। তো বিদেশের যে বড় শক্তির চাপগুলো এসে পড়তো ওনাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ উনিও তো নিজে চোখের উপর দিয়ে দেখেছেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা অ্যাক্সিস ফোর্সে যে কজন বেঁচে ছিল তাদের কি দশা হয়েছিল। তো হয়তো সেটা হতো। এবার সেটাকে বাধাও দিত প্রচুর লোকের রক্তপাত ঘটতো। সেই জন্য উনি বেরিয়ে আসতে চাননি, উনি ওনার পরিচয় গোপন রেখেছিলেন। কিন্তু উনি এক শ্রেণীর লোকের কাছে নিজের পরিচয়টা কিন্তু বারবার করে উনি দেওয়ার চেষ্টা করে গেছেন। আমি বলছি আজকে হয়তো ডক্টর জয়ন্ত চৌধুরীর যে একটা জায়গা আমিও খুব একমত সঙ্গে, সেটা হচ্ছে শৌলমারীর আশ্রমের প্রথম শারদানন্দ যিনি ছিলেন, হতে পারে তিনি নেতাজি। কারণ যিনি এসে লিখেছিলেন যে জওহরলাল নেহেরু, বাসন্তী দেবী, সুরেশ বসু সবাইকে যে তোমরা এসে দেখে যাও আমি সুভাষচন্দ্র নই। যখন এলো না তখন বললেন যে এদের জন্য আমার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল, এবং আর কখনো এইভাবে সামনে আসেনি। হ্যাঁ, তারপরে আমাদের যেটা সুভাষবাদী জনতা পার্টির যে পত্রিকাটা ছিল তারা বলে গেল কি যে এখন এখান থেকে নেতাজি চলে যাচ্ছেন, নতুন শারদানন্দ আসছেন যিনি নেতাজি নন। এবং তারপরে কিন্তু তাতেও ঠিক তখন দিল্লি সন্তুষ্ট নেই, দিল্লি কিন্তু তার উপরও স্পাই করার জন্য আইবিকে এখানে লাগিয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তিনি আলাদা লোক। সম্ভবত ওই প্রথম দিকের 1-1.5 বছর
ওখানে নেতাজি হয়তো ছিলেন, যিনি ওখান থেকে পরে চলে যান ফৈজাবাদে। হয়তো মানে এটা খুব সম্ভব উনি ওখান থেকে প্রথম হয়তো, যেমন ওই মানে আমরা ভাত রান্নার সময় একটা চাল তুলে একটু টিপে দেখি না এই চালটা পুরো সেদ্ধ হয়েছে কিনা, উনি হয়তো চেয়েছিলেন যে আমাকে দেশের লোক কিভাবে নেবে একটু দেখি। উনি ফিরে এসে যখন দেখলেন যে হ্যাঁ দেশের লোকও তো দূরে থাক, ওনার এক সময়কার যারা সহযোদ্ধা ছিলেন তারাই আজ ওনাকে মানতে পারছেন না, কারণ ওনাদের সঙ্গে ছিল মতের বিশাল অমিল। উনি চেয়েছিলেন সম্পূর্ণ স্বরাজ্যটা, পূর্ণ স্বাধীনতা, এনারা ডোমিনিয়ন স্ট্যাটাস। ফলে এবার উনি আসার পরে হয়তো একটা সময় দিল্লিও জানতে পেরেছিল, অবশ্যই জানতে পেরেছিল, অন্তত ইন্দিরা গান্ধীর সময় জানতে পেরেছিল, কিন্তু বা তারও আগে জানতে পেরেছিল, কিন্তু নেহেরুর সময় সম্ভবত জানতেন না নেহেরু যে নেতাজি চলে এসেছেন, বা জানলেও কোথায় আছেন সেটা জানতেন না। শেষের দিকে যেটা হয়ে যায় যে দিল্লির সঙ্গে একটা বোঝাপড়া হয়ে যায় যে উনি, দিল্লিও বুঝে যায় যে উনি যেখানে আছেন উনি ওনাদের পক্ষে কোনো ক্ষতিকারক নন, ফলে উনি বেরিয়ে মানে ওনাকে এনারাও কোনোভাবে কি খোঁচা পোক করবেন না, আর উনিও দিল্লিকে কোনোভাবে কোনো খোঁচা দেবেন না। একটা কম্প্রোমাইজের মধ্যে দিয়ে দুজন মিলে এটা চলেছিল। যে এটা আমারও তাই মনে হয় যে উনি দেখছেন যে ওনার তো কাজ সেই মাতৃভূমির কাজ, আর যেটা উনি একাধারে করেও গেছেন, মাতৃভূমি বলে শুধু না, ওই সময় সম্পূর্ণ ওনার যেটা কাজ ছিল এশিয়াতেই যে সাম্রাজ্যবাদটাকে ঢুকতে দেন ওনার। মানে দেখুন, আমি সত্যি কথা বলতে কি মানে এতটা অন্ধভাবে হয়তো ওই মহামানবাসের কথাগুলোকে মানি যে হ্যাঁ কেউ এখানে যাই না পিটিএইচডি ফিএইচডি অনেক কিছু তো সব তত্ত্ব আনছেন, আমি কিন্তু এখানটায় খুব ভালো করে বিশ্বাস করি যে হোচিমিনের মানে ওই সময় যে ভিয়েতনামেতে টন টন কোকেনের সাপ্লাই যেটা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আমেরিকান সোলজাররা সত্যিই দেখা গেছে সবাই প্রচন্ড মাদকাসক্ত, এবং উনি বলেছিলেন যে উনি দিয়েছিলেন। ওখানে গেরিলা যুদ্ধ যেটা হয়েছিল, হতেই পারে সেটা ওনার মস্তিষ্ক প্রসূত। দালাই লামাকে নিয়ে যেটা বিশাল বড় এসকেপ, যেটা খাম্পা ট্রাইবকে নিজের মতন করে পুরোপুরি শিখিয়ে যেটা দালাই লামাকে বার করে আনা, যেটা ডক্টর শঙ্কর চ্যাটার্জি বলেছেন। হ্যাঁ, যেটা উনিও বলেছেন, জেনারেল ডেথ বা জেনারেল শিবা। আমরা একটু ওই জায়গাটা একটু যাই যে ভগবানজি ছদ্মবেশ মানে নেতাজি সুভাষচন্দ্রের ছদ্মবেশ, যেখানে উনি বলছেন বাইরের কাউকে বলো না, এই কথা হয়তো আক্ষরিক অর্থে বলেননি, মন্ত্রগুপ্তির প্রসঙ্গে যেটা আপনি বলছেন, হ্যাঁ, কিন্তু তখন এটাও অনেকে গবেষকদের কাছ থেকে শোনা যে যে যা কিছু উনি দেখতেন বা যা কিছু ওনার কাছে আসতো সেই জয়শ্রী পত্রিকাটাকে উনি কারেকশন করে দিতেন, কারেকশন করে যাচ্ছে, হ্যাঁ, এবং তখনও কিন্তু একটা ইঙ্গিত থাকতো, মানুষ স্পষ্টভাবে বলতো না, বলা হতো না, কিন্তু ভগবানজি যে নেতাজি বা এরকম যে একটা রয়েছে সেটাও স্পষ্টভাবে ইয়ে করতো। হ্যাঁ, সে তো মানে একদম শুরুতেই তো ওই মহাভারতের শুরুটাই তো সেইভাবে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু যে শুরুটাই সেইভাবে হচ্ছে, উনি চাইছেন না যে বাইরের লোক জানুক। আবার জয়শ্রী পত্রিকা যখন বেরোচ্ছে সেখানে একটা বোঝা যাচ্ছে যে উনি আছেন। হ্যাঁ, তাহলে এটার কারণ কি? মানুষকে আমি জানাচ্ছিও যে আমি আছি, আবার আমি বলছি যে মন্ত্রগুপ্তি, এটার কারণ কি? এক হতে পারে যে সেই সময়ে কিছু সুভাষচন্দ্রের যারা অনুরাগী, এবং সবচেয়ে বড় কথা আইএনএর বেশ কিছু লোক ছিলেন যারা সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ, যাদের কাছে হয়তো উনি একটা মেসেজ দিতে চেয়েছিলেন যে উনি আছেন, ছদ্মবেশে হোক বা যেভাবেই হোক উনি আছেন। তাহলে আপনার মনে হয় যে উনি একটা ইঙ্গিত দিতে চাইছেন সকলের কাছে একটা গুপ্ত চিঠির মাধ্যমে, যেভাবে লীলা রায় যখন লিখছেন যে দিলীপ কুমার রায়কে যে আপনার বন্ধু বেঁচে আছে, হ্যাঁ, বন্ধু জীবিত যখন লিখছেন, এবার বন্ধু বলতে আমরা বুঝতে পারছি সে বন্ধু হচ্ছে দিলীপ কুমার রায়ের অন্তরঙ্গ বন্ধু হচ্ছে তিনি। লীলা রায় তো ওনাকেও তো একবার চিঠিতে লিখছেন না যে আপনার হাতের লেখা দেখলে একটা বাচ্চাও বুঝে যাবে যে আপনি কে, আপনি হাতের লেখাটা মানে পরিবর্তন করুন। তারপর থেকে তো উনি ব্লকে লেখা শুরু করলেন, অর্থাৎ লীলা রায়ও কিন্তু পক্ষান্তরে বুঝিয়ে দিলেন যে আমিও কিন্তু বুঝতে পারছি আপনি কে। এবার সেই জন্য লীলা রায় কিন্তু মানে দিলীপ রায়কে বললেন, লীলা রায়ের মাধ্যমেই খুব ভালোভাবে আরো পবিত্র মোহন রায় জানলেন, মানে ওনারা যে গ্রুপটা ঠিক করলেন ওই সময় যে মানে আমাদের উত্তরপ্রদেশে যাওয়ার জন্য, অযোধ্যা শুধু বলছি কেন, কারণ উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তো উনি ছিলেন, চেঞ্জ করেছেন, শেষের দিকটা অযোধ্যা মানে ফৈজাবাদে থেকে গিয়েছিলেন। তো উনিও কিন্তু আভাস দিয়ে গেছেন, উনি এরকম নন যে আভাস ছাড়া। দশরথ সিং তোমারকেই তো উনি বলেছিলেন, দশরথ সিং তোমার বলছেন, দেখবেন যে যে উনি হিন্দিতে আর কি যে বলেছিলেন যে
তুমি কি জানো যে আমি হিটলারের সঙ্গে দেখা করেছি, এবং যখন আমি হিটলারের সঙ্গে দেখা করেছি তখন হিটলারকে সবাই খুব ভয় পেত। উনি কে হতে পারেন, একজন সন্ন্যাসী যখন বলছেন যে আমি হিটলারের সঙ্গে দেখা করেছি। তারপর যখন দশরথ সিং চৌহান বলছে ভগবান জি আপ কাहे नहीं बाहर आते हैं, अब देश की आपको जरूरत है, তখন উনি বলছেন যে আমি বাইরে গিয়ে কি করবো। এই সব লোক বলছে আমি এক সময় মানে আদর্শের জন্য আমি নিজের হাতে নিজের লোককে শাস্তি দিয়েছি, এখন সেই আদর্শ কোথায়। তারপরে ওনার যখন পাইলসের জন্য যখন চিকিৎসা করার সময় দশরথ সিং তোমারকেই বলেছেন যে এটা হচ্ছে বহুদিন ধরে ঘোড়ায় চড়ার যে এই ফল। মানে তিনি কোন সন্ন্যাসী যিনি ঘোড়ায় চড়েছেন, যিনি হিটলারের সঙ্গে দেখা করেছেন বা এই ধরনের যে কথাগুলো বলে যাচ্ছেন, তাহলে কি তিনি তো সবার কাছে কিছু না কিছু। রীতা ব্যানার্জি যেটা বলছিলেন যে একদিনকে মানে ওনারা ভেতরে আসার পরে রীতা ব্যানার্জির মা যখন এসেছেন তখন উনি গোল চশমাটা পরে সামনে এসে বলছে যে দেখো তো मैं सुभाष चंद्र बोस नहीं हूं तो। উনি কিন্তু সব জায়গাতেই হিন্টটা দিয়েছেন, কিন্তু কি বাইরে গিয়ে কারুর বলার সাহসটা ছিল না, সবাইকে সেইটা বারণও করতেন, কিন্তু উনি সবার কাছে সেটা কিন্তু প্রকাশ করে গেছেন। তাহলে কি আপনার মনে হয় পত্রিকায় যে লেখা, সেই লেখায় উনি সবাইকে জানাচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, আর তার যে বিরোধীরা যারা, তার যে শত্রুরা, তারা বুঝতে পারছেন না যে উনি জীবিত? ওই সময় তখন জয়শ্রী পত্রিকায় কতটা প্রচার হয়েছিল আমিও বলতে পারবো না, তবে হ্যাঁ বিরোধীরা কিছু তো বিরোধীরা জানতেনও এইটাকে নিয়ে আর বেশি খোঁচাখুচি করতে, কারণ সবাই জানতেন যে নেতাজির একটা তো বেস রয়েছে, হ্যাঁ তার পরিমাণটা হয়তো কম, আর সবচেয়ে বড় কথা যেটা বিশাল পরিমাণে একটা সময় অবধি ছিল গান্ধী বেস, এবার তখন গান্ধীও মারা গেছেন, ফলে তখনও অবধি পপুলারিটির দিক দিয়ে জানে যে বেসটা পেয়ে যাবেন নেতাজি যদি উনি সামনেও আসেন, তাতে কিন্তু এনারা আটকাতে পারবেন না, ফলে এনারা কোনো ক্ষতি করতে পারবেন না। আর উনি যে অঞ্চলটা ছিলেন অযোধ্যা ফৈজাবাদে, ওখানে গিয়ে তখন ওইভাবে বার করাটাও শক্ত। আর খুব সম্ভবত যেটা যে ওনার কাছে মানে ওনার আরো একটা সাপোর্ট ছিল ওই সময়, আর্মি সাপোর্টটা, কারণ ওনার কাছে কিন্তু আর্মি গাড়ি যাতায়াত করতো। এবং ৭১-এর ঘটনাটা ওনার, আমি যদি সত্যি আপনার কাছে বলে তাই বলছি, কিন্তু আমি তো সত্যি বলে যেটা মানি যে যদি ফিল্ড মার্শাল শ্যাম মানিক শাহর সঙ্গে ওনার মানে যোগাযোগ ঠিকভাবে থেকে থাকে, পরে তো এটা মানে আমাদের যে কবর তো এটা স্বীকার করে গেছেন যে ওনাদের সম্পূর্ণ যে কি হিন্ট খানা ওই সময় দিয়েছেন সীতারাম দাস শঙ্করনাথজি। সীতারাম দাস শঙ্করনাথজি আশ্রম তো ভগবানজির আশ্রম থেকে কিছুটা দূরেই ছিল, বোধহয় ১-১.৫ কিলোমিটারের মধ্যেই ছিল। তো সেটাই বলছি যে যেখানে আর্মি বেসটাও পেয়ে যাচ্ছেন, এনারাও সবটা জানতেন। এবং 71-এ যার জন্য ঢাকাকে পুরোপুরি লিবারেট করার জন্য পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইন্দিরা, যেটা আমাদের এই রিসেন্ট যেটা শ্যাম বাহাদুর যে সিনেমাটা হলো, যে ইন্দিরা গান্ধী সরাসরি জিজ্ঞাসা করছেন যে তুমি কু করবে না তো, আমি তোমাকে নিয়ে চিন্তিত, যে তোমার এই আশেপাশে যেরকম হচ্ছে মার্শাল ল কু, সেটা তুমি করবে না তো। শ্যাম বাহাদুরও ছিলেন তাই মানে মনে প্রাণে একজন সৈনিক, তিনি চাইছিলেন দেশের রক্ষা, আর ইনি ছিলেন মনে প্রাণে একজন দেশভক্ত, শুধু আমি দেশকে রক্ষা করব। হ্যাঁ উনি একসময় অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন, কিন্তু যখন দেশ ভাগের পরে নিশ্চয় মানে যেটা উনি দেখেছেন যে পাকিস্তানের যে অ্যাক্টিভিটি এতটা হিন্দু বিধান হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে 65-এর ওয়ারের পরে যার জন্য কিন্তু উনি ওনার ভক্তদের সঙ্গে, ভক্ত বলতে যারা অনুচর আর কি যেতেন, তাদের সঙ্গেই আলোচনা করেছিলেন যে পাকিস্তানও দুটুকরো হবে, কারণ একজন ফুল নাদির শাহ ক্রিয়েট করতে হবে। এবার সে যদি মানে ফেলিওর হয়, সে যদি হাফ নাদির শাহ হয়, তাহলে একজন ফুল নাদির শাহ অবশ্যই ক্রিয়েট করতে হবে, এবং যার দ্বারা হবে। হ্যাঁ শেষে ফুল নাদির শাহ হই তো আমাদের টিক্কা খান এলেন, যে অপারেশন সার্চলাইট যখন করলেন। হয়তো এখানে হয়তো ওনারও কিছুটা কোনো দিক থেকে কোনো একটা খেলা ছিল যে পূর্ব পাকিস্তানকে খেপিয়ে দেওয়ার জন্য। ত্রৈলোক্য মহারাজ টুহারাজ তো ছিলেন ওনার, যারা ওনার কাছে চিঠিও লিখেছেন, ওনার যারা পার্শ্বদ, দিয়ে টিক্কা খানকে দিয়ে এই ভুলটা করানোর পরেই আমি জানি না বাংলাদেশের মুসলিমরা কতটা স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন, মানে পূর্ব পাকিস্তানের এই মানে মানে হুজুগটা কিন্তু প্রথম তোলা ওখানকার হিন্দুদেরই, যে ভাষার ভিত্তিক আর কি নতুন দেশটা তৈরি।
এবং যেটা উনিও বলেছিলেন যে একটা দাবার বোর্ডের চালে কিন্তু এটা হবে। যদি এটা শঙ্কর আমাদের চ্যাটার্জি বলছেন যে দাবার বোর্ডের চালটা হচ্ছে রাশিয়ার আশা, আমার মনে হচ্ছে দাবার বোর্ডের চালটা উনি দিয়েছিলেন যে ওইখানে ওদের মধ্যে একটা বাংলা ভাষা নিয়ে নতুন দেশের সূত্রপাত হোক। তার কারণ উনিও বুঝতে পেরেছেন পাকিস্তানের যে অ্যাক্টিভিটি, যদি দুদিকে পাকিস্তান থাকে তাহলে ভারত কিন্তু চিরকাল একটা সিকিউরিটির অভাবে ভুগবে, ওই জন্য ওটা কাটা দরকার ছিল। এবং তখন ওই ইন্দিরা গান্ধী দুটো মাত্র জেলাকে আর কি লিবারেট করার কথা বললো, উনি ওই সময় পুরো বাংলাদেশটাকে লিবারেট করিয়ে দিয়েছিলেন। যার জন্য তো ওনার ভয়টা ওই সময় এসেছিল যে যে স্বয়ং একটি চিফ অফ আর্মি সে আমার কথা না শুনে হঠাৎ করে পুরো বাংলাদেশ কেন লিবারেট করতে গেল। হ্যাঁ, অনেক কথা হয়তো তখন পরে শ্যাম মানিক শাহ বলেননি, কিছু জায়গায় উনি ইঙ্গিত দিয়েছেন যে আমি এমন কিছু জানি যেগুলো আমি বলতে পারবো না, বলেছেন। ওনার কিছু কিছু বক্তৃতাতেও শুনেছি এমন কিছু গোপন আমার দেশের কথা যেগুলো আমি কখনো বলতে পারবো না। আপনি যখন গোপনীয়তার কথাই বলছেন, আজ তো এত বছর হয়ে গেল, এখন এত বছর হয়ে গেল তো আমারও তাই মনে হয় যে এখন কিন্তু এনাদের না মন্ত্রগুপ্তিটা ভেঙে অন্তত সত্যিটা সকলের সামনে আনা উচিত, আনা উচিত। না হলে কিন্তু এটা চিরকাল একটা মিস্ট্রি হয়ে থেকে যায়। অনেকেই যেটা বলছেন আমাদের ধরুন অম্লান কুসুম ঘোষ টোষ, সেটা আর কি বারবার বলছেন যে 85 সালে, বা ডক্টর পালও বলছেন যে ওই দিন কোনো মৃত্যু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি ওই মানে ওই জায়গাটাতেই ঢুকবো না। 85 সালের 16ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু ওনার আর কোনো অ্যাক্টিভিটি চোখে পড়েনি। আমি সেই মানে ফোর্থ ডাইমেনশনের লোক না, একদম আমরা ছাপোষ আলো, আমরা জ্ঞানগঞ্জ বা এই সমস্ত কিছুর মধ্যেই যাবো না। যদি উনি থাকেনও সেখানে, সেটা ওনার সাধন ক্ষেত্র, সেখানকার সঙ্গে আর এখানকার কোনো সম্পর্ক নেই। 85 পর থেকে ওনার কোনো অ্যাক্টিভিটি নেই। এখন কিন্তু ওনাদের বলে দিতেই পারেন সবটা, অন্তত একটা নতুন করে তাহলে ইতিহাস লেখার চেষ্টা করতে পারে নতুন জেনারেশন। আর এনারা যদি এখন অনেক কিছু এখনো অব্দি যদি বলে দেন, হয়তো হতে পারে যারা রিসার্চার তারা আরো বেশি কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করবে। জানি না তাতেও চাপ হবে কিনা। আমরা সাধারণ মানুষ, আমরাও শুধু রিসার্চারদের উপর বসে থেকে আমাদের দায়টাকে পুরো এড়িয়ে গিয়ে আমরা কজন আছি যারা মানে যদি ভোট চাইতে হলে আমরা কেন আমরা আমাদের এমএলএ বা এমপিদের বলি না যে আপনারা চাপ সৃষ্টি করুন যাতে বাকি আইনি ফাইলগুলো নেতাজির উপর ডিক্লাসিফাইড হয়। আমরা তো করি না, আমাদের দায়টাকে আমরা পুরো এড়িয়ে যাই কি করে। এই বাংলারই তো নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি আন্তর্জাতিক, হ্যাঁ একদম কোনো সংশয় নেই। একদম একদম কিন্তু এই বাংলার মাটিরই একটা একদম একদম। এবং বাংলা থেকেই তো এটা বেশি আওয়াজ ওঠা উচিত, কিন্তু এটা উঠছে কোথায়? আর এবার আমি বলছি যে এখন তো বাংলার মুখ্যমন্ত্রীও পরিবর্তন হয়েছে, তার কাছে কিছু আবেদন রাখতে চান? মুখ্যমন্ত্রী কেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যেখানে বলুন, আমি সবার কাছে আবেদন রাখতে চাই যে দয়া করে নেতাজি যে ডিক্লাসিফাইড ফাইল, মানে যে ক্লাসিফাইড ফাইলগুলো ডিক্লাসিফাই করুন। আচ্ছা, সবচেয়ে বড় কথা আমি ধরলাম যে যে দাঁতগুলো পাওয়া গেছিল ফরিদাবাদ থেকে, ওটা ভগবানজি নাও হতে পারে। যাই হোক, আমরা সেই ডিএনএ রিপোর্টটা চাই। কেন ওটা থেকে মানে রিপোর্টের আমরা আমরা মানে নাগরিকদের জানতে চাই যে এই রিপোর্টে কি এসছে, ওটা কি বোসবাড়ির সঙ্গে সত্যি ডিএনএটা মিলছে না মিলছে না। এখানে তো আমাদের ক্যালকাটা সিএফএসএল বলে দিল মিলছে না, পরবর্তী ক্ষেত্রে সায়ক সেন যখন বারবার আরটিআই করতে জানা গেল, শেষ বলছে যে প্রথমে বললো যে হারিয়ে মিসিং, তারপরে বললো যে হ্যাঁ পাওয়া গেছে, কিন্তু ওটা দেওয়া যাবে না এই জন্য যেটা মানে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা মানে জাতীয় ইন্টিগ্রিটি সোভারেন্টি যেটা নষ্ট হবে। একজন সাধারণ সন্ন্যাসীর যদি দাঁতের ডিএনএ রিপোর্ট এই কথা বলে, তাহলে তখন তো আরো বেশি সন্দেহ হয়। আর এখন কি ভারত তো আর সেই জায়গায় নেই, এখন তো যথেষ্ট কি বলবো মানে ভারতের সারা পৃথিবীতে একটা নাম হয়েছে। আমরাই মানে বারবার শুনছি যে ইকোনমিক পজিশনে ভারত রয়েছে 4th-এ, আর্মিতে রয়েছে 6th-এ। তো তাহলে ভারত তো এখন আগের মতো অত চুপ করে থাকার কিছু নেই, প্রকাশ করুক। আর কি হবে, বিদেশে যে গান্ধী ব্র্যান্ডের যে ব্যবসা চলবে না, চলবে না। আমরা তাই বলে নিজেদের চালাই। আমাদের যদি ব্যবসারই করার হয়, আমাদের দেশে প্রচুর মানে সম্পদ রয়েছে যেগুলো দিয়ে আরামসে ব্যবসা হবে। এরকম ভাবে যেটা নয়, 42 সালে যখন প্রথম ভারত ছাড়ো আন্দোলন ডাকার সঙ্গে সঙ্গে সমস্ত কংগ্রেসের নেতারা জেলে চলে গেছিল, ওই সময় কিন্তু আজাদ মানে আমাদের বার্লিন রেডিও থেকে কিন্তু নেতাজি ভাষণ দিয়ে দিয়ে ওই বোধহয় আন্দোলনটাকে ওই সময় টিকিয়ে রেখেছিলেন যে যে যারা
রাঁধুনি তারা তোমরা রান্না করবে না, যারা টেলার আছে তারা কেউ ব্রিটিশের কাপড় সেলাই করবে না, যারা স্টুডেন্ট আছে তারা এই সময় স্কুলে যাও না, যারা কেরানি নিয়েছে তারা কাজ বন্ধ করে দাও। উনি দেশের বাইরে থেকেও তো উনি ভারত ছাড়ো আন্দোলনটাকে ওই সময় সাপোর্ট করে গেছেন। তো সেই গান্ধী ব্র্যান্ড নিয়ে এখন এতটা হাইলাইট করার কিছু নেই। এখন মনে হয় যে একটু সত্যি কথা বলার সময় এসেছে। অনেক কথাই তো কদিন আগে তো অজিত ডোভালই তো বললেন যে নেতাজির জন্যই ভারত স্বাধীন হয়েছে। তো শুধু একটা নেতাজির ওই স্ট্যাচু লাগিয়ে দিয়েই সবটা হয়ে গেল কি? তার প্রতি দায়িত্বটা, যদি তাদের কাছে কোনো আইবি রিপোর্ট থাকে, যদি নয় আছে তো অবশ্যই সেটাকে প্রকাশ করুক, দেশের জনগণও তো কিছু জানতে চায়। এবং এটা যদি যে সরকার করতে পারবে করবে, বোধহয় আমার মতন কিছু পাগল লোক আছে যারা আমৃত্যু তাদের ভোট দিয়ে যাবে, আমৃত্যু।